একজন মহিলা যে তার একমাত্র ছোট্ট মেয়েটাকে নিয়েই পুরো জীবন কাটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কোনো এক অজানা ঝড়ে তার সেই ছোট্ট মেয়েটিকে তার জীবন থেকে কেড়ে নেয়। অর্থাৎ মেয়েটি মারা যায়, কিন্তু মেয়েটির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, তাকে খুন করা হয়। তাই সে ঠিক করে তার মেয়ের খুনিদের খুঁজে বের করবে আর তাদের এমন ভয়ঙ্কর শাস্তি দেবে যেটা হয়তোবা তারা কল্পনাও করতে পারবে না। তো কিভাবে একজন সিঙ্গেল মাদার তার মেয়ের খুনের বদলা নিয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আশা করি মুভিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি অসাধারণ সাসপেন্স আর থ্রিলারে ভরা কোরিয়ান মুভি কনফেশনস। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই ক্লাস 7-এর একটি ক্লাসরুমকে দেখানো হয়, যেখানে ক্লাসে এখনও টিচার আসেনি, আর তাই তারা সবাই সেখানে প্রমোশনাল ক্যাম্পের দুধ পান করছিল, যেটা তাদের টিচারই তাদের জন্য পাঠিয়েছিল। এছাড়া সেখানে তারা অনেক দুষ্টুমি আর মজা করছিল। কিছুক্ষণ পরেই তাদের ক্লাস টিচার ইউকো চলে আসে। সামনের সপ্তাহেই তাদের ফাইনাল এক্সাম, আর ইউকো চায় এই ফাইনাল এক্সামে সবাই ভালো রেজাল্ট করুক। ইউকো চায় এই স্কুলে তার শেষ কয়েকটা দিনে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করুক, কারণ সামনের মাসেই ইউকো এই চাকরি ছেড়ে চলে যাবে। আর এতে সেই ক্লাসের স্টুডেন্টরা অনেক বেশি খুশি হয়, কারণ তারা কেউ ইউকোকে পছন্দ করত না। অন্যদিকে ইউকো এসব দুষ্টু বাচ্চাদের পড়াতে পড়াতে বিরক্ত হয়ে গেছে, সে তাদের থেকে মুক্তি চাইছিল। এরপরে ইউকো সেখানে একটি বই দেখায় সবাইকে, যেটা লিখেছিল প্রফেসর সাকুরা। ইউকো বলে প্রফেসর সাকুরার এই বইটা তার জীবনে অনেক বেশি প্রভাব ফেলেছে। প্রফেসর সাকুরা যখন জানতে পারে সে আর বেশি দিন বাঁচবে না, তখন জীবনের শেষ সময়টুকুতে সে প্রফেসর হওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই স্কুলে চাকরি পেতে সেই আমাকে সাহায্য করেছে। তার একটা রুলস ছিল, খারাপের জবাবটা সবসময় খারাপ হয় না। কিন্তু সাকুরার এই নীতিটা আমি মানি না, আমার নিজের একটা নীতি রয়েছে, আর তাই আমি তোমাদের কোনো উপদেশ দেব না, বরং একটা কনফেশন দিতে চাই। আর এরপরেই ইউকো ক্লাসরুমের দরজা লাগিয়ে দেয়, যাতে তার কথাগুলো অন্য ক্লাসের কাউকে ডিস্টার্ব না করে। আর এরপরেই সে বোর্ডে লেখে লাইফ, অর্থাৎ জীবন। আর এরপরে ইউকো তার কনফেশন শুরু করে, বলে আমি একজন সিঙ্গেল মাদার। আমি আমার মেয়ে মানামির বাবাকে বিয়ে করতে চেয়েছিলাম, সেও একজন টিচার ছিল। বিয়ের কিছুদিন আগেই আমি প্রেগনেন্ট হয়ে যাই, কিন্তু তখনই সে জানতে পারে সে এইচআইভিতে ইনফেক্টেড, সামনে যেটা এইডসে রূপান্তরিত হবে। আর এই রোগ সারানোর জন্য এখন পর্যন্ত কোনো মেডিসিন বা থেরাপি আবিষ্কার হয়নি। এরপরে ইউকো বলে এই এইচআইভিটা কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নয়। এই এইচআইভিটা মেজর কয়েকটা ওয়েতে একজনের বডি থেকে আরেকজনের বডিতে চলে আসে, আর এই এইচআইভিটাই আমার বিয়েটা ভেঙে দিয়েছিল। কিন্তু গডের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, আমার এবং আমার মেয়ের এইচআইভি হয়নি। আর মানামির বাবাকে ছাড়া মানামিকে একা বড় করাটা এইচআইভি হওয়ার থেকেও বড় দুঃস্বপ্ন হিসেবে আমার সামনে দেখা দেয়। আর আমাদের বিয়ে না হওয়াটা মানামির বাবারই সিদ্ধান্ত ছিল, সে আমাদের থেকে দূরত্ব বাড়িয়ে নেয়, কিন্তু মনে মনে সে সবসময় আমাদের জন্য চিন্তা করত। সেটা আমিও জানতাম, কিন্তু আমাদের কিছুই করার ছিল না। মানামিকে লালন পালন করার জন্য আমার জব করাটা জরুরি ছিল, আর এই জন্য মানামিকে আমি ডে কেয়ার সেন্টারে রাখতে শুরু করি, যে ডে কেয়ার সেন্টারটা তানিকা চালাতো। তানিকার একটি কুকুর ছিল, বুজোকো। সেই কুকুরকে খাওয়ানোর অভ্যাস হয়ে গিয়েছিল মানামির, আর এটা সে অনেক পছন্দ করত। এছাড়া সেই ডে কেয়ার সেন্টারের সাথেই ছিল সুইমিং পুল। আমি আমার জব শেষ করার পরে সেখান থেকে মানামিকে পিক আপ করে নিয়ে আসতাম। মানামির বার্নি কার্টুনটা অনেক বেশি পছন্দ ছিল, এতটাই পছন্দের যে তার ব্যাগ, রুমাল, জুতা, মোজা সব জায়গাতে সেই বার্নি কার্টুনের থিম থাকতো। একদিন সুপার শপে মানামি একটি বানির পার্স দেখে, আর সেটা কেনার জন্য সে জেদ করে, কিন্তু অলরেডি আমি তার জন্য একটি বানির জ্যাকেট কিনে ফেলেছিলাম, যার ফলে আমি আরও একটা খরচ অ্যাফোর্ড করতে পারতাম না, আর এই জন্য আমি তাকে সেটা কিনে দেইনি। একদিন সন্ধ্যায় আমি আমার জব শেষ করে মানামিকে পিক আপ করার জন্য সেই ডে কেয়ার সেন্টারে যাই, কিন্তু সেখানকার সুইমিং পুলে আমি ওকে মরে পড়ে থাকতে দেখি, কিন্তু পুলিশ এটাকে অ্যাক্সিডেন্ট বলে কেসটা ক্লোজ করে দেয়। তাদের মতে মানামি ভুলবশত সুইমিং পুলে পড়ে গিয়ে মারা গেছে। আমিও সেটা বিশ্বাস করে নিয়েছিলাম, কারণ মানামি মাঝে মধ্যেই লুকিয়ে লুকিয়ে সেই সুইমিং পুলের পাশে যেত সেই কুকুরকে খাওয়ানোর জন্য। মানামির এই মৃত্যুর জন্য আমি নিজেকেই দায়ী করেছিলাম, কারণ সে আমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। হয়তো আমার লালন পালনেই কমতি ছিল, আর তাই দোষটা আমার। কিন্তু আমি পরে জানতে পারি যে আমার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বরং তাকে খুন করা হয়েছে, আর সেই খুনি এই ক্লাসরুমের ভেতরেই বসে রয়েছে। কথাটা শোনার পরে সব স্টুডেন্টরা চমকে যায়, তারা একে অপরের দিকে তাকাতে শুরু করে। ইউকো বলে আমি আমাদের আইন জানি,
যেখানে মাইনরদের কোনোভাবেই ক্রিমিনালদের মতো শাস্তি দেয়া হয় না, তাদেরকে শুধুমাত্র কয়েকদিনের জন্য শোধনাগারে রেখেই ছেড়ে দেওয়া হয়। বাহ, কি আইন! 6 বছরের একটি বাচ্চা মেয়েকে 12 থেকে 13 বছরের 2জন ছেলে মেরে ফেলল, কিন্তু আইনের চোখে এটা কোনো বড় ক্রাইম নয়। তারা সেটাকে নাম দেয় শুধুমাত্র এক দুর্ঘটনা। কিছুদিন আগেই আমাদের ক্লাসেরই একজন স্টুডেন্ট তার পুরো পরিবারকে সাইনাইড দিয়ে মেরে ফেলে, আর সেই স্টোরিটাই আমাদের ক্লাসের আরও একটি মেয়ে তার লুনান্সি ব্লগে আপলোড করে। আর তখনই সেই স্টুডেন্টকে দেখানো হয় যার হাতেও সেই লুনান্সির ট্যাটু ছিল। এদিকে ইউকো বলতে থাকে সেই স্টোরিটা পাবলিশ করার পরে সেই মেয়েটির ফলোয়ার সংখ্যা অনেক বেড়ে যায়। অন্যদিকে কোর্ট সেই খুনি মেয়েটিকে শুধুমাত্র শোধনাগারে রেখে কয়েকদিনের সাজা দেয়, কারণ সে একজন মাইনর ছিল। কারণ আদালতের মতে সেই মেয়েটি নেশার ঘরে এইসব কাজ করেছিল। আমি একজন সায়েন্স স্টুডেন্ট, আমি কখনোই আমার স্টুডেন্টদের খুন করা শেখাইনি, কিন্তু তারপরে যখন এটা হয়েছে তার মানে সেটা আমার ব্যর্থতা। আর আমি জানি তোমরা সেই 2জন খুনির নাম জানার জন্য অধীর আগ্রহে বসে রয়েছ, কিন্তু আমি তাদের নাম বলবো না। কিন্তু তোমাদের আরও একটা ইনফরমেশন জানাই, মানামির বাবা প্রফেসর সাকুরা, যে রিসেন্টলি এইডসে মারা গেছে। কথাটা শোনার পরে সবাই অবাক হয়ে যায়। ইউকো বলে মানামির ফিউনারালে সাকুরা এসেছিল, সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। প্রথমবারের মতো সে মানামিকে স্পর্শ করেছিল, কারণ এখন এই ছড়ানোর আর কোনো ভয় নেই। মানামি চলে যাওয়ার সাথে সাথে ভেতর থেকে আমিও মরে গিয়েছিলাম। গত সপ্তাহে ডে কেয়ার সেন্টারের সেই মহিলা তানিকা আমাকে ডেকেছিল। মানামির কিছু জিনিসপত্র থেকে গিয়েছিল, সেগুলো সে আমাকে দেয়, আর যেটার ভেতরে সেই বানির পার্সটা রয়েছে, কিন্তু আমি তাকে সেটা কিনে দেইনি। তাহলে এটা ওকে কে কিনে দিল? আমি তানিকাকে জিজ্ঞেস করেছিলাম। তানিকা বলে এই পার্সটা সে বুজুকার ঘরের পাশে পড়ে থাকতে দেখে, আর এতেই আমার সন্দেহ বেড়ে যায়। যখনই সেই পার্সটা আমি খুলে দেখি, তখন কয়েক মাস আগের একটা ঘটনা আমার মনে পড়ে। কারণ সেই পার্সে একটা ডিভাইস ছিল, যে ডিভাইসটা দেখে আমার মনে হচ্ছিল যে খুনি 2জন। আমি সেই 2জন স্টুডেন্টকে এক্স আর ওয়াই বলবো। স্টুডেন্ট এক্স একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর সে সবসময় পড়ালেখায় ফার্স্ট হতো, কিন্তু তার আচরণ ব্যবহার ছিল একেবারেই ডিস্টার্বিং। স্টুডেন্ট এক্স এলিমেন্টারি স্কুলে ডগস আর ক্যাটকে টর্চার করার জন্য এক্সিকিউশন মেশিন বানিয়েছিল। সেই ডিভাইসের একটা ফটো এবং পোস্ট জিনিয়াস প্রফেসর নামের একটা ওয়েবসাইটে সে পোস্ট করেছিল। আমি সেই স্টুডেন্ট এক্সের সায়েন্স টিচার ছিলাম, যার ফলে আমি যখন এই পোস্টটা দেখি, তার ইনভেনশনটা দেখি, আমার কাছে এটা সাইকোটাইপ মনে হয়েছিল, আর এই জন্য আমি এটা নিয়ে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করি। এই বিষয়টা সেই স্টুডেন্ট এক্স জেনে ফেলেছিল। এরপরে সেই স্টুডেন্ট এক্স একদিন আমার কাছে আসে, আমাকে একটি পার্স দেয় আর সেটা খুলতে বলে, কিন্তু যখনই আমি সেটা খুলতে যাই সেখানে আমি একটা শক খাই, আর এটা ছিল তার নতুন ইনভেনশন, যে পার্সটা চুরি করা যাবে না, কিন্তু আমার উপরে সে এটা প্রয়োগ করেছিল, আর এই বিষয়টা আমার ভালো লাগেনি। পরের মাসেই ইন্টার স্কুল সায়েন্স কম্পিটিশন ছিল, তাই স্টুডেন্ট এক্সের ফর্ম আমার কাছে এসেছিল, আর আমাকে সেটা সাইনও করতে হয়েছে। আর সেই সায়েন্স কম্পিটিশনে তার সেই অ্যান্টিথিপ পার্সটা প্রদর্শন করতে চেয়েছিল, কিন্তু আমার কাছে এটা কিলিং ইনস্টিংক্ট মনে হয়েছে, আর এই জন্য আমি সেখানে সাইন করিনি। কিন্তু তারপরও প্রিন্সিপাল সেখানে নিজে সাইন করে সেই স্টুডেন্ট এক্সকে সেই কম্পিটিশনে পাঠিয়ে দিয়েছিল। আর সেই কম্পিটিশনে সেই স্টুডেন্ট এক্সের ইনভেনশন ফার্স্ট হয়, আর এটা নিয়ে পত্রিকায় তাকে নিয়ে ছোট একটা নিউজও হয়। ঠিক তখনই ক্লাসের সবাই বুঝতে পেরে যায় যে ইউকো কার কথা বলছে। ইউকো বলে আমি সেই স্টুডেন্ট এক্সকে একা ডেকে পার্সটা দেখিয়ে মানামির মৃত্যুর কথা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তখন সে সুইসাইড করার মিথ্যে নাটক করে আর হেসে মানামির মৃত্যুর কথাটা উড়িয়ে দেয়। এছাড়া হাসতে হাসতে খুব রং ঢং মিশিয়ে মানামির মৃত্যুর গল্পটা আমাকে শোনাতে শুরু করে। আর তার এই কাজের জন্য তার ভেতরে কোনো অনুশোচনা ছিল না। পৃথিবীর মানুষ তাকে জিনিয়াস বলে জানে, তার নিজের আবিষ্কার নিয়ে তার মধ্যে অনেক গর্ব রয়েছে, কিন্তু আমার জন্য সে একজন সাইকো খুনি, আর এই জন্য সেই দিন আমি তাকে তখনই মেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু এরপরে ইকো থেমে যায় আর স্টুডেন্ট ওয়াই এর কথা বলে, যে সবসময় খেলাধুলায় অংশগ্রহণ করত, কিন্তু সে কোনো কিছুতেই ভালো ছিল না, সব জায়গায় ব্যর্থ ছিল, না ছিল তার ট্যালেন্ট আর না ছিল সাহস। কিন্তু তারপরও সে সবসময় খেলাধুলায় অংশগ্রহণ করত, কারণ তার মা তাকে জোর করত, আর এই জন্য সে খেলাধুলায়ও কিছু করতে পারেনি, পড়াশোনায়ও কিছু করতে পারেনি। সে তার সময় সবসময় নষ্ট করত ভিডিও গেমসের দোকানে। আর এটা আমি জানার পরে পুলিশ দিয়ে সেই স্টুডেন্ট ওয়াইকে ধরিয়ে নিয়ে আসে এবং প্রিন্সিপালকে বিষয়টা জানায়। প্রিন্সিপাল তাকে পেনাল্টি দেয় আর 1 মাস সুইমিং পুল পরিষ্কার করার সাজা দেয়। আর তখন থেকেই স্টুডেন্ট ওয়াই আমাকে শত্রু মনে করতে থাকে। আমি স্টুডেন্ট ওয়াই এর মাকেও বিষয়টা জানিয়েছিলাম, কিন্তু সেও তার ছেলের পক্ষই নিয়েছিল। আর এরপরেই ক্লাসের বাকি স্টুডেন্টরা জেনে যায় স্টুডেন্ট ওয়াই আসলে কে। সে ঘটনার 1 মাস পরে
এক্স ওয়াইকে তার প্ল্যানের ব্যাপারে বলে, কারণ দুজনের শত্রুই ছিলাম আমি। এরপরে এক্স সেই পার্সটা আবার বানায়, আর যেখানে এবার সে আগের থেকে অনেক বেশি ভোল্টেজ দিয়ে দেয়। ওয়াই চেয়েছিল সেই পার্সের এক্সপেরিমেন্ট আমার উপরে করতে, কিন্তু এক্স সেটা আগেই করে ফেলেছে। তাই এক্স চাইছিল না সেই এক্সপেরিমেন্টটা আমার উপরে আবার করার জন্য। আর এই জন্য ওয়াই আমার মেয়ে মানামির নাম সাজেস্ট করে, কারণ ওয়াই সেই দিন সুপার শপে দেখেছিল মানামি পার্স কেনার জন্য জেদ করছে, কিন্তু আমি তাকে সেটা কিনে দেইনি। আর তারা সেটারই সুযোগ নেয়, সেই নিষ্পাপ বাচ্চা মেয়েটিকে তাদের টার্গেট বানিয়ে নেয়। সেই দিন বিকেলে মানামি কুকুরটাকে খাওয়াচ্ছিল, আর তারা সেখানে আসে, আর মানামিকে সেই বানির পার্সটা তারা দেয়। তারা মানামিকে বলেছিল এই পার্সটা আমি তার জন্য পাঠিয়েছি। মানামি পার্সটা পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর লোভে পড়ে পার্সটা নিয়ে নেয়। আর যখনই সেই পার্সটা সে খুলতে যাবে, সেই শখ খেয়ে সেখানেই পড়ে যায় মানামি। এক্স অনেক খুশি ছিল, কারণ সে যেটা করতে চেয়েছিল সেটা করতে পেরেছে, সে সফল হয়েছে। সে প্রাউডলি ওয়াইকে বলে সে চাইলে অবশ্যই মানুষকে বলতে পারে যে এই খুনটা এক্সই করেছে। এতে ওয়াই অনেক ভয় পেয়ে যায়, আর এই জন্য সেই পার্সটা ডে কেয়ার সেন্টারের ভেতরে ঢিল মেরে ফেলে দেয়, আর মানামিকে সেই সুইমিং পুলে, যাতে সবাই মনে করে মানামি সুইমিং পুলে পড়ে মারা গেছে। আর তাদের প্ল্যান মতোই পুলিশ এটাকে দুর্ঘটনার রূপ দিয়ে দেয়। আমি যখন এটা জানতে পারি তখন আমার মনে একটাই প্রশ্ন ছিল, পার্সের ভেতরে এত পাওয়ার ছিল না যে পাওয়ারটা 6 বছরের একটা মেয়েকে মেরে ফেলতে পারে। মানামির শখে শুধুমাত্র অজ্ঞান হয়ে গিয়েছিল। মানামি তখন মরেছিল যখন ওয়াই তাকে সুইমিং পুলে ফেলে দিয়েছিল। ইউকি আরো বলে এক্সের ইন্টেনশন ছিল মার্ডার করার, কিন্তু সে করতে পারেনি। আর ওয়াইয়ের ইন্টেনশন ছিল ভয় দেখানোর, কিন্তু সে মার্ডার করে ফেলে। তাদের এই কাজের যদি প্রমাণ পাওয়া যেত, কিন্তু আদালত বা আইন তাদের যোগ্য শাস্তি দিত না, যেটা তাদের প্রাপ্য। সবাই বলতো নিষ্পাপ দুইজন ছেলে ভুলবশত নিষ্পাপ একটি মেয়েকে মেরে ফেলেছে, কিন্তু আমি এটা চাইনি কখনো। আমি চেয়েছিলাম তারা যেন তাদের প্রাপ্য শাস্তি পায়, কারণ জীবন সবার কাছেই প্রিয়। তোমরা কিছুক্ষণ আগে যে দুধটা পান করেছিলে সেটা কোনো প্রমোশনাল ক্যাম্পিং এর দুধ নয়, বরং সেটা আমি দিয়েছিলাম। আর সেই প্যাকেটগুলোর মধ্যে দুটো প্যাকেটে প্রফেসর সাকুরার কাছ থেকে নেওয়া HIV ইনফেক্টেড ব্লাড মেশানো ছিল। ইউকোর কথা শুনে পুরো ক্লাসের স্টুডেন্টরা ভয়ে কাঁপতে শুরু করে, হইচই বেঁধে যায়। এদিকে ভয়ে এক্স আর ওয়াইয়ের ভেতর থেকে যেন আত্মাই উড়ে গিয়েছিল। ইউকো বলে সবার দুধের ভেতরে সে HIV মেশানো নেই, শুধুমাত্র দুইজন যারা খুন করেছিল। আর তারা দুজনেই সেই দুধটা পুরোটা খেয়ে নিয়েছিল। 2 মাস পরে যখন তাদের ব্লাড টেস্ট করা হবে, তখন আসল রেজাল্ট সামনে আসবে। HIV ভাইরাসের গ্রো হতে 2 থেকে 12 মাস লেগে যায়, আর এরপরে 5 থেকে 10 বছর লেগে যাবে HIV থেকে এইডস হতে। ততদিনে এরা এদের জীবনের মূল্যটা বুঝে যাবে। ইউকোর কথা শুনে এক্স দৌড়ে চলে যায় ওয়াশরুমের দিকে। ইউকো সবাইকে বলে তোমাদের হলিডে এনজয় করো, আর আমার কনফেশন শেষ হয়েছে। যদিও ইউকোর কনফেশন শেষ হয়েছিল, কিন্তু তার রিভেঞ্জ অর্থাৎ প্রতিশোধ মাত্র শুরু হয়েছিল। এদিকে দেখা যায় ক্লাসের বাকি স্টুডেন্টরা ইউকোর কথা শোনার পরে তার জন্য মায়া হতে থাকে সবার। অন্যদিকে এক্স আর ওয়াইয়ের জন্য তাদের সবার মনে ঘৃণা জন্মে যায়। কয়েক মাস পরে হলিডে শেষ হয়ে যায়, তারা সবাই ক্লাস 8-এ উঠে যায়। এদিকে ক্লাসের মনিটর মিজুকি তাদের ম্যাডাম ইউকোকে ভুলেনি, আর তার কনফেশনকেও ভুলেনি। অন্যদিকে ইউকোর জায়গায় নতুন টিচার এসেছে, আর এই নতুন টিচার ইউকোর একদম বিপরীত। সে ক্লাসে এসেই সবার সাথে মিশতে শুরু করে যায়। সব স্টুডেন্টরাই এসেছিল, শুধুমাত্র ওয়াই বাদে, যার নাম ছিল নাওকি। সবাই জানতো নাওকি ডিপ্রেশনের শিকার, কিন্তু কেউ তার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করছে না। ক্লাসের সবাই জানতো স্টুডেন্ট এক্স অর্থাৎ শন এবং নাওকি কি করেছিল, আর ক্লাসের বাকিদের চোখে তারা দুইজন ভিলেন হয়ে গিয়েছিল। কিন্তু নতুন টিচার উইলি তাদের সেই ঘটনার ব্যাপারে কিছুই জানতো না। উইলি নাওকির ব্যাপারে বলে ওকে ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসতে হবে, আমাদের সবাইকে ওকে সাহায্য করতে হবে। বাকি স্টুডেন্টরা তো তখন আরো বেশি মজা পায় যখন উইলি বলে প্রফেসর সাকুরা ওনার গুরু, আর প্রফেসর সাকুরার সব নিয়ম নীতি সে সবসময় ফলো করে। উইলি এবার ক্লাসের সবাইকে বলে নাওকির জন্য প্রেয়ার নোট লেখার জন্য, আর সেই নোটগুলো কালেক্ট করে সে মিজুকিকে সিলেক্ট করে, যাকে নিয়ে সে নাওকির বাড়িতে যাবে। প্রত্যেক সপ্তাহে মিজুকি আর উইলি চলে যেত নাওকির বাসায়, তার মায়ের সাথে কথা বলতো, আর নাওকির মাকে উৎসাহ দিত যাতে নাওকিকে সে স্কুলে পাঠায়। কিন্তু নাওকির মা কখনোই তাদেরকে নাওকির সাথে দেখা করতে দিত না। কিভাবে দেবে? ইউকোর সেই কনফেশনের পরে নাওকির জীবন নরকে পরিণত হয়ে গেছে। গত 2 মাস ধরে নাওকি তাকে একটি রুমের ভিতরে আটকে রেখেছিল, আর সেই সব জিনিসগুলো সে বারবার পাগলের মতো পরিষ্কার করত, যেগুলো সে স্পর্শ করত, শুধু নিজেকে ছাড়া। কারণ গত 2 মাসে সে গোসলও করেনি, পোশাক পরিবর্তন করেনি, এমনকি নাওকি নিজেকে অন্য কাউকে স্পর্শও করতে দিত না। নাওকির এই অবস্থা দেখে নাওকির মা একেবারে ভেঙে পড়েছিল। অনেক চেষ্টার পরেও নাওকিকে সে ঠিক করতে পারেনি। কাঁদতে কাঁদতে তার জীবন শেষ হয়ে গিয়েছিল, কারণ তার ছেলের এই অবস্থার জন্য সে ইউকোকেই দায়ী
দায়ী করে, কারণ মানামির মৃত্যুর পরে ইগো এসেছিল নাওকির মায়ের কাছে এবং বলেছিল তার মেয়ের মৃত্যুর জন্য তার ছেলে দায়ী, কিন্তু সে তার ছেলের সাপোর্টই করেছিল, নাওকির সাথে রাগারাগি করেছিল, আর এরপরে থেকেই তার ছেলের এই অবস্থা। এদিকে শন রেগুলারই স্কুলে আসতো, কিন্তু সবার কাছে সে ছিল ভিলেন। সবাই তাকে টর্চার করত, বুলি করত। সবার টর্চার অত্যাচারগুলো শন একেবারে মুখ বুজে সহ্য করে নিত। ক্লাসের সবাই শনকে খুনি বলে ডাকতে শুরু করে। সবাই মনে করে নাওকি এবং শন তাদের মৃত্যু প্রাপ্য। বাকি ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশন চলত যে শনকে কে বেশি বুলি করতে পারে, টর্চার করতে পারে। এদিকে এই সবকিছু মুখ বুজে বসে বসে দেখত মিজুকি। উইলি এসবের কিছুই জানত না, আর তাই বাকি স্টুডেন্টদের আচরণের জন্য সে অনেক বেশি রেগে ছিল। অন্যদিকে উইলি প্রত্যেক সপ্তাহে স্টুডেন্টদের প্রেয়ার নোট নিয়ে যেত নাওকির জন্য, কিন্তু সেগুলো কোনো প্রেয়ার নোট ছিল না, বরং নাওকির জন্য সেগুলো এক ধরনের টর্চারে পরিণত হয়ে গিয়েছিল। আর দিনে দিনে নাওকির মায়ের কাছেও এটা এক ধরনের টর্চার মনে হতে থাকে। ছেলের এই অবস্থা দেখে নাওকির মা একবার নাওকির খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। আর যখন নাওকি ঘুমিয়ে পড়ে তখন সেই ঘুমের মধ্যেই নাওকির মা তার ছেলের চুল কেটে দেয়, জামা কাপড় বদলে দেয়, তার শরীর পরিষ্কার করে দেয়। কিন্তু ঘুম থেকে জাগার পরে নাওকি যখন তার নতুন রূপ দেখতে পায় তখন সে আরো বেশি ভায়োলেন্ট হয়ে যায়, জিনিসপত্র ভাঙতে শুরু করতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। শান্ত নাওকি এখন পাগল হয়ে গিয়েছিল। এইদিকে উইলি মনে করতে থাকে শন যেহেতু অনেক জিনিয়াস ছিল তাই সবাই তাকে হিংসে করত, আর এই জন্য সবাই তাকে বুলি করত। কিন্তু উইলিকে কেউ কিচ্ছু বলেনি। অন্যদিকে মিজুকি যখন মানা করে দেয় যে শনকে সে টর্চার করবে না, তখন বাকি স্টুডেন্টগুলো মিজুকিকে বুলি করতে থাকে এবং জোর করে শন আর মিজুকিকে কিস করায়। অন্যদিকে নাওকির মা মনে করতে থাকে মানামির মৃত্যুর জন্য অনুতাপে ভুগছে, মানামির মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করছে। কিন্তু একদিন যখন নাওকির মা সেই পিয়ার নোটগুলো একসাথে করে দেখতে থাকে, সেখানে সে বড় অক্ষরগুলো দেখতে পায়। সেই সবগুলো বড় অক্ষর একসাথে করলে লেখা ছিল কিলার নাওকি ডাই, আর এতে সে আরো বেশি রেগে যায়। এদিকে শন একদিন মিজুকিকে ডেকে পাঠায় তার সাথে দেখা করার জন্য। শন সেখানে মিজুকিকে তার HIV রিপোর্ট দেখায়, যেটা নেগেটিভ ছিল। মিজুকি বলে, আমি জানতাম ইউকি মিথ্যে বলছে, কারণ যে প্রতিশোধ নেবে সে কখনো কথা বলবে না, সরাসরি প্রতিশোধ নেবে। আর এভাবেই শন আর মিজুকির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এদিকে শন আর মিজুকি মিলে প্ল্যান করে কিভাবে ক্লাসে বুলি থেকে বাঁচা যায়। কেউ তো আর জানতো না যে শন HIV নেগেটিভ, তাই সে তার রক্ত দিয়ে বাকিদের ভয় দেখাতে থাকে, যার ফলে তারা এখন শনকে ভয় পেতে শুরু করে। এদিকে নাওকির মা অনেক কষ্টে নাওকিকে একদিন বুঝিয়ে সুঝিয়ে বাইরে নিয়ে আসে সুপার শপে, কিন্তু নাওকি সেখানে নিজের হাত কেটে তার রক্ত সেই সুপার শপের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়, আর এতে করে সুপার শপের মালিক রেগে যায়। আর তাই নাওকির মা সেই লোকটার কাছে হাত জোর করে ক্ষমা চায়। বাসায় আসার পরে নাওকি তার মাকে বলে ইকো একদিন তাকে এক প্যাকেট দুধ খাইয়েছিল, যেটার ভেতরে HIV ইনফেক্টেড ব্লাড ছিল। এটা শুনে নাওকির মা অবাক হয়ে যায় আর নাওকিকে বলে হসপিটালে যাবার জন্য, কিন্তু নাওকি হসপিটালে যেতে নিষেধ করে দেয়। এরপরে নাওকি তার মাকে বলে সেই খুন করেছে মানামিকে, কারণ যখন সে মানামিকে সুইমিং পুলে ফেলে দিচ্ছিল তখন মানামির জ্ঞান ফিরেছিল, কিন্তু তারপরও সে মানামিকে সুইমিং পুলে ফেলে দিয়েছিল, কারণ সে শনকে দেখাতে চেয়েছিল শন না পারলেও সে খুন করতে পারে। কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ে নাওকির মা। তার ছোট্ট একটা ছেলের ভেতরে একই ভয়ঙ্কর রূপ। এদিকে প্রত্যেক সপ্তাহের মতো উইলি চলে আসে নাওকির বাসায় প্রেয়ার নোট দেওয়ার জন্য, কিন্তু নাওকির মা আর কোনোভাবেই উইলিকে বাড়ির ভেতরে আসতে দেয় না, কারণ সে জানতো নাওকির ক্লাসমেটদের সেই হিডেন মেসেজগুলো নাওকিকে আরো বেশি ভায়োলেন্ট করে তুলেছে। এছাড়া সে এটাও জানতো তার ছেলে এখন আর কোনো নিষ্পাপ বাচ্চা নয়, তার ভেতরে একজন খুনি বড় হচ্ছে। নাওকির মাও হতাশায় ডুবে গিয়েছিল, আর এই জন্য সে তার হাজব্যান্ডের জন্য একটা সুইসাইড নোট লেখে, যেখানে সে বলে সে আর নাওকি একসাথে তাদের জীবন শেষ করে দিতে যাচ্ছে। একটা বড় চাকু নিয়ে সে চলে যায় নাওকির কাছে এবং তার বুকের ভেতরে সেটা ঢুকিয়ে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় নাওকি যে তার মাই তাকে মারতে চাচ্ছে। তার কাছে মনে হচ্ছিল পৃথিবীতে আর কাউকে ভরসা করা যায় না, আর এই জন্য সেই ছুরি দিয়ে সে তার মাকেই বারবার আঘাত করে মেরে ফেলে। নাওকি তার মায়ের মধ্যে ইউকিকে দেখতে পেয়েছিল, আর এই জন্যই সে তার সব জেদ তার মায়ের ওপরে ঝাড়ে সেই ছুরি দিয়ে। এদিকে আমরা জানতে পারি মিজুকি সেই মেয়ে ছিল, সেই মেয়েটিকে আইডেন্টিফাই করেছিল যে সাইনাইড দিয়ে নেশার ঘোরে তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। আর মিজুকি তার বান্ধবীর এই স্টোরিটা তার ওয়েবসাইটে আপলোড করে অনেক ফলোয়ার গেইন করেছিল। আরও একটা সত্য হচ্ছে মিজুকি সেই মেয়েটিকে ড্রাগ সাপ্লাই করত। এদিকে শন আর মিজুকির অনেক ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। শন তাকে বলছিল সে কতটা একা। আসলে তার মা একজন গবেষক ছিল, সে বিজ্ঞানী হতে চেয়েছিল, কিন্তু তার মা ভুলবশত একজন সাদাসিধে এবং গর্দভ লোককে বিয়ে করে ফেলে।
যে তার যোগ্যই ছিল না। আর এরপরেই আমার জন্ম হয়। আমার মা তার ক্যারিয়ার ছেড়ে আমার দিকে ফোকাস করে। তার স্বপ্ন ছিল যেহেতু সে বিজ্ঞানী হতে পারেনি, তাই সে আমাকে বিজ্ঞানী করে তুলবে, কারণ আমার ভেতরে তার রক্ত ছিল। কিন্তু যতই আমি বড় হচ্ছিলাম ততই তার সিদ্ধান্তে সে পস্তাচ্ছিল, কারণ আমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। আর এই বিষয়টা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। ধীরে ধীরে আমার মা আমাকে ঘৃণা করতে শুরু করে। তার মনে হতো যে একজন সায়েন্টিস্টের ছেলে কিভাবে একজন অ্যাভারেজ বাচ্চা হতে পারে। আর এইভাবেই ধীরে ধীরে তার মাইন্ডটা নেগেটিভ হয়ে যায়, আর সে আমাকে মারতে শুরু করে। আর আমাকে মারার পরিমাণটা দিন দিন বেড়েই চলছিল। একদিন যখন আমার বাবা এই বিষয়টা জেনে ফেলে, তখন আমার বাবা প্রচন্ড রেগে যায় আর আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়। এরপরে আমার মা আমাকে ছেড়ে তার ক্যারিয়ারের দিকে ফোকাস করার সিদ্ধান্ত নেয়। যাবার সময় আমার মা আমাকে কিছু বই দিয়ে যায়, যে বইগুলো পড়ে তার ভেতরে অনেক বদল এসেছিল, তাকে প্রভাবিত করেছিল। যাবার সময় আমার মা আমাকে বলেছিল, এই বইগুলো তুমি পড়বে আর একদিন তুমি ঠিকই আমার মতো জিনিয়াস হবে, কারণ তোমার ভেতরে আমার রক্ত বইছে, এটা আমি জানি। আর এরপরেই চিরদিনের জন্য আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, এমনকি সে আমাকে পুরোপুরি ভুলেই গিয়েছিল। আমার মা যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল, এই বিষয়টা আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, আর তার মতোই সেই মহিলাও ছিল একজন অ্যাভারেজ মহিলা, আর সেখানে তাদের সন্তান জন্ম হয়, যার ফলে আমার রুম তাকে দেওয়া হয় আর আমার জায়গা হয় স্টোর রুমে। আর আমি সেই বইগুলো পড়তে শুরু করি। আমি সবসময় জিনিয়াস হতে চাইতাম, যেটা আমার মা আমার কাছ থেকে আশা করেছিল। আমি চাইতাম আমার মা যেন আমাকে নিয়ে প্রাউড ফিল করে, গর্ববোধ করে। আমার বয়সী বাচ্চারা যেখানে খেলাধুলা, আড্ডা চাটাম এবং অ্যাডাল্ট ফিল্ম নিয়ে ব্যস্ত ছিল, সেখানে আমি ব্যস্ত ছিলাম নতুন নতুন রিসার্চ নিয়ে। আর এরপরেই আমি আমার সেই ওয়েবসাইটটা খুলি, জিনিয়াস প্রফেসর, আর সেখানে আমার প্রথম অ্যাচিভমেন্ট পোস্ট করি। সেটার লিঙ্ক আমি আমার মায়ের কলেজে পাঠিয়ে দেই, আর ভাবছিলাম যে কোনো না কোনো সময় হয়তোবা আমার মায়ের চোখে পড়বে, কিন্তু কোনো কিছুই হয়নি। কেউ সেখানে কমেন্ট পর্যন্ত করেনি, যেটা আমাকে একেবারে পাগল করে দিয়েছিল। আর এরপরেই আমি নতুন নতুন এমন আরো অনেক জিনিস বানাতে শুরু করি, আর সেগুলোর লিঙ্ক আমার মায়ের কলেজে পাঠাতাম। ধীরে ধীরে সবাই আমার ইনভেনশন দেখে খুশি হতে শুরু করে, সেখানে কমেন্ট করতে শুরু করে, শুধু আমার মা ছাড়া। ন্যাশনাল সায়েন্স কম্পিটিশনের চেয়ারম্যান আমার মায়ের ইনফ্লুয়েন্সার ছিল, তাই আমি ভেবেছিলাম আমার কোনো ইনভেনশন যদি সেই চেয়ারম্যানকে ইমপ্রেস করে, নিশ্চয়ই সেই কথাটা আমার মায়ের কান পর্যন্ত যাবে। আর এই জন্য আমি সেই অ্যান্টি টেপ পার্সটা ইনভেনশন করি, আর সেটার প্রয়োগ করি ইউকোর উপরে। আর আমার সেই ইনভেনশনটা সায়েন্স কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পায়। আমি সেই চেয়ারম্যানের হাত থেকে পুরস্কারও পাই, সেটার জন্য নিউজও ছাপা হয়। কিন্তু ওই সময়টাতে আমার ক্লাসমেট তার বাবা মাকে সাইনাইড দিয়ে মেরে ফেলে, যার ফলে সেই নিউজটা আমার নিউজটাকে কভার আপ করে ফেলে। যদিও সেই ক্রেডিটটা ছিল তুমি তোমার পোস্টের মাধ্যমে সেই মেয়েটিকে পুলিশকে ধরিয়ে দিতে সাহায্য করেছিলে, আর সবার নজর তার দিকেই ছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম খুন করলে সবার অ্যাটেনশন পাওয়া যায়, তাই আমি চাইছিলাম আমি এমন একভাবে খুন করব যেটা দেখে সবাই বলবে যে আমি জিনিয়াস, সবাই আমাকে নিয়ে কথা বলবে, আর দুনিয়ার সবার সাথে আমি আমার মায়ের অ্যাটেনশন পাবো। আর এই জন্যই আমি মানামিকে খুন করার সময় নাওকিকে আমার সাথে রেখেছিলাম, যাতে নাওকি বলতে পারে যে আমি মানামিকে খুন করেছি। কিন্তু ও ছিল আরেক বেকুব, ও মানামিকে সুইমিং পুলে ফেলে দেয়, যার ফলে পুলিশ সেটাকে মার্ডারের পরিবর্তে অ্যাক্সিডেন্ট বলে ধরে নেয়, যার ফলে আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যায়। 1 মাস পরে যখন ইউকো জানতে পারে যে আমি তার মেয়েকে মেরেছি, তখন আমি চেয়েছিলাম ইউকো যেন সেটা পুলিশকে বলে, কিন্তু ইউকো সেটা না করে সে প্রতিশোধ নিতে চেয়েছিল। আমি ঘাবড়ে যাইনি। এটা জানার পরে সে আমাকে এইচআইভি ইনফেক্টেড দুধ পান করিয়েছে। বরং আমি তো খুশি ছিলাম, কারণ এই বিষয়টা জানাজানি হওয়ার পরে আমার বাবা আমার মাকে বলবে এই ব্যাপারটা, আর এরপরেই আমার মা আমার সব ইনভেনশন সম্পর্কে জানতে পারবে। কিন্তু এখন এইচআইভিও নেগেটিভ আসলো, আমার কোনো প্ল্যানই যেন কাজ করছে না। এদিকে উইলি জানতে পেরে যায় যে নাওকির সাথে আসলে কি হয়েছিল, আর নাওকি কেনই বা তার মাকে খুন করেছে। উইলি মিজুকাকে বলে সে যেন পুলিশের কাছে যেয়ে বলে নাওকির এই অবস্থার জন্য ইউকো দায়ী। মিজুকি রাজি হয়ে যায়, কিন্তু মিজুকি আর শনের মাথায় চলছিল অন্য বুদ্ধি। তারা প্ল্যান করে বসে, আর যখনই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে আসে, তখন মিজুকি বলে নাওকির আজকের এই অবস্থার জন্য উইলি দায়ী, কারণ উইলি প্রত্যেক সপ্তাহে তাকে যে টর্চার করত, আর যার ফলে পুলিশের ফাঁদে পড়ে যায় উইলি। পুলিশের ফাঁদে পড়ে সে তার চাকরি হারিয়ে ফেলে, তার ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। এদিকে নাওকিও দেখা যায় পুলিশকে একই কথা বলে যে প্রত্যেক সপ্তাহে উইলি যখন তার সাথে দেখা করতে আসতো, প্রেয়ার নোটগুলো নিয়ে আসতো, আর সেগুলো দেখে দেখেই ধীরে ধীরে সে আরো বেশি ডিপ্রেশনে চলে যেতে থাকে। আর সেগুলো দেখেই তার মা তার বুকে চাকু ঢুকিয়ে দেয়,
আর নিজেকে বাঁচানোর জন্য সে তার মাকে মেরে ফেলেছে। সে তো শুধু নিজেকে ঘরে বন্দি করে রাখত যাতে সে তার মাকে এইচআইভি থেকে বাঁচাতে পারে। আমি তো শুধু চেয়েছিলাম তাকে বাঁচাতে। আমার ঘরে আটকে রাখা নিজেকে এবং নিজেকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা, এই সব কিছু আমি করেছিলাম যাতে আমার মা আমার কাছ থেকে দূরে থাকে আর আমি বেঁচে থাকতে পারি। প্রথমে আমার ভেতরে ভয় থাকতো ফেল হওয়ার, আর এরপরে ভয় শুরু হয় মৃত্যুর। এই দুটো আমাকে একেবারে ভেঙে চুরে দিয়েছে। আমার মনে হয় আমার মা এই দুটো কারণেই আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আসলে পৃথিবীতে কেউ কারো নয়, আর এই জন্য আমি তাকে মেরে ফেলেছি, আর এখন আমার কেউ নয়। এদিকে মিজুকাকে দেখা যায় ইউকোর সাথে দেখা করার জন্য। ইউকি সেখানে মিজুকাকে আরো কিছু কথা বলে যেগুলো ছিল ইউকির প্ল্যানেরই একটা অংশ। ইউকি বলে সে উইলিকে বলেছিল যাতে সেই প্রেয়ার নোটগুলো নাওকির বাসায় সে দিয়ে আসে। যেহেতু উইলি সাকুরাকে আইডল মানত আর আমি তার ওয়াইফ ছিলাম, তাই সে সহজেই আমার কথা মেনে নেয়। আর সেই প্রেয়ার নোটগুলোই নাওকিকে আরো বেশি ডিপ্রেশনে ফেলে দেয়। অন্যদিকে আমি ভিকটিম কার্ড প্লে করে ক্লাসের সবাইকে উস্কে দিয়েছিলাম যাতে শনকে তারা বুলি করে। কিন্তু আমার শুনে কষ্ট হচ্ছে যে শন সেই এইচআইভিটাকে ঢাল করেই তার বুলিটা বন্ধ করে ফেলেছিল। আমি ভেবেছিলাম শন সুইসাইড করবে, কিন্তু সে সেটা করেনি। ইউকো তাকে আরো বলে আমার স্বামী সাকুরা মনে করত হিংসা দিয়ে হিংসাকে কখনো মারা যায় না, প্রকৃতির বিচারের উপরে বিশ্বাস রাখতে হবে আর সেখান থেকেই একসময় মুক্তি মিলবে। কিন্তু আমি সেটা কখনোই মানিনি। আমি সেই দুধের ভিতরে এইচআইভি ইনফেক্টেড ব্লাড মিশাইনি, কারণ মিশালেই বা কি হতো। এইচআইভিকে আর্লি স্টেজে সম্পূর্ণ কন্ট্রোল করে ফেলা যায়। আমি তো শুধুমাত্র তোমাদের বোকা বানাতে চেয়েছিলাম, আর বোকা বনে গেছো তোমরা। আমার মেয়ে মারা গেছে, কিন্তু এই কষ্টটা আমি কখনো ভুলবো না, আর আমি থামবো না। আমার প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। আর তোমার এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তোমাদের কিছু করব না। আর এরপরেই মিজুকি একটা সময় ইউকিকে শনের গল্প বলে। মিজুকি শনের পুরো ঘটনা তাকে খুলে বলে যে শন কি কি করেছে এখন পর্যন্ত তার মায়ের অ্যাটেনশন পাওয়ার জন্য, আর তার কাছে তার মায়ের অ্যাটেনশনই সব থেকে বড় কথা। কথাটা শোনার পরে পাগলের মতো হাসতে থাকে ইউকি আর বলে তুমি আমাকে আরও একটা পথ বলে দিলে যে আমি কিভাবে শনের থেকে প্রতিশোধ নিতে পারবো। মিজুকি অবাক হয়ে যায়। মিজুকি তো শুধুমাত্র এটা বলেছিল যাতে শনের ওপরে ইউকির একটু দয়া হয়, সে তাকে মাফ করে দেয়, কিন্তু ভুলবশত সে ইউকিকে আরও একটা রাস্তা খুলে দিল। এদিকে নাওকির নিউজটা দেখতে পায় শন, আর অন্যদিকে মিজুকির সাথে সে কথা বলছিল। শন মিজুকিকে বলে নাওকি তার মাকে অনেক বেশি ভালোবাসতো, আর এই জন্যই হয়তোবা সে এই কাজটা করেছে যাতে করে তার মাও তার সাথে এইচআইভি ইনফেক্টেড না হয়ে যায়। মিজুকি বলে তুমিও তো নাওকির মতোই, তুমিও তো তোমার মাকে অনেক বেশি ভালোবাসো, তোমার মনের মধ্যে কি এমন কোনো ইন্টেনশন কখনো আসেনি? এই কথা শুনে শন প্রচন্ড রেগে যায়, কারণ তার মাকে খুন করার ব্যাপারে সে কখনো স্বপ্নেও ভাবেনি। আর এই জন্য সে মিজুকিকে বলে এমন কথা দ্বিতীয়বার যেন সে না বলে। মিজুকি তাকে বলে শনের মাদার কমপ্লেক্স হয়ে গেছে, এমন একজন মহিলাকে নিয়ে সারাক্ষণ ভাবে যে মহিলা তার ব্যাপারে কখনো ভাবেইনি। তুমি নিজেকে খুব সাহসী এবং জিনিয়াস মনে করো, কিন্তু তুমি আসলে ভীতু। তুমি তো এই ভয়ে তোমার মায়ের সামনে কখনোই যাও না যে তোমার মা হয়তোবা তোমাকে আবারও রিজেক্ট করে দেবে। তোমার যদি এতই সাহস থাকে তুমি তোমার মায়ের সাথে দেখা করো। তখন শন আরও রেগে যায়, সেখানে একটা ট্রফি দিয়ে মিজুকির মাথায় আঘাত করে, তাকে অজ্ঞান করে ফেলে। রাগের মাথায় শন সেখানে মিজুকির গলা চেপে তাকে মেরে ফেলে, আর এরপরে মিজুকির ডেড বডিটা সে ফ্রিজে রেখে দেয়। আর একটা সময় সে বসে পড়ে নিজের কনফেশন রেকর্ড করার জন্য, আর যেটা সে তার ওয়েবসাইটে আপলোড করে। শন সেখানে বলে আমি স্কুল অডিটোরিয়ামের নিচে একটি বম রেখেছি, আর সেই বমটা আমার নিজের হাতে তৈরি করেছি, আর সেটা খুবই ভয়ঙ্কর। আর এই বমটা মোবাইলের মাধ্যমে ট্রিগার করা যায়। আমি আমার রিসার্চ নিয়ে একটি নিবন্ধন লিখেছি যেটার নাম লাইভ, আর সেটাতেই আমাকে পুরস্কার দেওয়া হবে। কালকে যখন মঞ্চে আমি পুরস্কার নিতে যাব, ঠিক ওই সময়টাতে আমি মোবাইলে কলের মাধ্যমে সেই বমটা অ্যাক্টিভেট করে দেব, সবাই সেখানে মারা যাবে। আর এইবার মিডিয়া নিশ্চয়ই আমাকে ফোকাস করবে, আমার মা আমার কথা জানতে পারবে। যদিও আমার মা 3 দিন আগে আমাকে মেল করেছিল যে সে আমার সাথে দেখা করতে চায়, আর আমি অনেক স্বপ্ন নিয়ে তার কাছে গিয়েছিলাম, কিন্তু ল্যাবে যেয়ে আমি থেমে যাই, কারণ আমি চেয়েছিলাম আমি এমন কিছু করে তার সামনে যাব যেটা দেখার পরে আমার মা কখনো আমাকে রিজেক্টই করতে পারবে না। আর এরপরেই আমি সেখান থেকে চলে আসি, আর আমার মিশন বম বানাতে শুরু করি। কালকে আমি থাকবো না, কিন্তু আমার জন্য আর আমার মায়ের জন্য কালকের দিনটা হবে স্মরণীয়। আমি না থাকলেও আমার মা কখনোই আর আমাকে ভুলতে পারবে না। আর এভাবেই সে তার কনফেশনের ভিডিওটা তার সেই ওয়েবসাইটে আপলোড করেছিল, কিন্তু এই আপলোডের ভিডিওটা এদিক দিয়ে দেখে ফেলে ইউকি।
পরের দিন অনুষ্ঠানে অডিটোরিয়ামে ডাকা হয় শনকে পুরস্কার নেওয়ার জন্য। শন সেখানে সবার উদ্দেশ্যে বলে, জীবন অনেক মূল্যবান, সবার জীবনকে সম্মান করতে শেখো, যে যার মতো বেঁচে নাও। আর তখনই মোবাইলটা বের করে কল দেওয়ার মাধ্যমে সে সেই বমটা অ্যাক্টিভ করে, কিন্তু কোনো বিস্ফোরণ ঘটে না। এতে অবাক হয়ে যায় শন, বিস্ফোরণ কেন ঘটল না। তখনই সে ডেস্কের নিচে দেখে, কারণ গতকালই সেই বোমটা সে ডেস্কের নিচে রেখেছিল, সেখানে কোনো বোম ছিল না। এতে একেবারেই হতাশ হয়ে পড়ে শন, তার প্ল্যান আরো একবার ফেল হয়ে গেছে। সে হতাশ হয়ে বাইরে চলে আসে। তখনই ইউগো তাকে কল করে, আর ইউগো বলে, তুমি বোকার মতো তোমার কনফেশন ভিডিওটা তোমার ওয়েবসাইটে আপলোড করেছিলে, ভেবেছিলে এটা কেউ দেখবে না, কিন্তু সেই ভিডিওটা আমি দেখে ফেলেছিলাম। আমি একবার ভেবেছিলাম যে তোমাকে মেরেই আমার মেয়ের খুনের প্রতিশোধ নেব, কিন্তু পরে আমি মিজুকির কাছ থেকে তোমার মাদার কমপ্লেক্সের ব্যাপারটা জানতে পারি, আর তখনই আমার মাথায় নতুন আইডিয়া আসে। যাই হোক, আমি তো তোমার শিক্ষক, তাই আমি ভাবলাম তোমাকে একটা শিক্ষা দেয়া যাক। তুমি তোমার যত সব ফালতু ইনভেনশন দিয়ে তোমার মায়ের অ্যাটেনশন চাইছিলে, আর তুমি অনুমান করতে পারবে আমি কি করেছিলাম। আমি তোমার মায়ের নাম করেই তোমাকে মেল করেছিলাম, আর যেটা পেয়ে তুমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলে। তোমার মায়ের সাথে ল্যাবে দেখা করতে গিয়েছিলে, আর তোমার কনফিউশন ভিডিওতে তুমি মিথ্যে বলেছো। তুমি বলেছিলে তুমি ল্যাব থেকে ফিরে এসেছো যাতে তুমি বড় কিছু করে দেখাতে পারো, কিন্তু সেটা ছিল মিথ্যে। তুমি ল্যাবে গিয়েছিলে, তোমার মায়ের খোঁজ করেছিলে, কিন্তু সেখানে তুমি জানতে পারো যে তোমার মা আরো একটা বিয়ে করেছে, আর তার সাথেই হানিমুন করতে সে দেশের বাইরে গেছে। তোমাকে সে মেল করেনি, আর তোমার ব্যাপারে সে জানেও না, আর এই জন্য তুমি হতাশ হয়ে সেখান থেকে ফিরে এসেছিলে। আমি সেখানেই ছিলাম, আমি সবকিছু দেখেছি। এদিকে কথাগুলো শোনার পরে শন যেন এবার সত্যি সত্যি হতাশ হয়ে পড়ে। ইউকি তাকে বলে, আর আমি এটাও জানি তুমি মিজুকিকে খুন করেছো, আর ওটা ওর প্রাপ্যই ছিল। ও এক ধরনের সাইকো ছিল, ওর শুধু ফেম বা পরিচিতি লাগতো, আর এই জন্য নিজের বান্ধবীর স্টোরিটা নিজের ওয়েবসাইটে আপলোড করে সে ফলোয়ার গেইন করে, যদিও সেই বান্ধবীর অধপতনের জন্য সে নিজেই দায়ী। আর এরপরে সে তোমার সাথে মিশতে শুরু করে, তোমার বিশ্বাস অর্জন করে, যাতে তুমি তোমার স্টোরিগুলো তাকে বলো, আর সেটা সে তার ওয়েবসাইটে আপলোড করতে পারে। তোমার বিশ্বাস অর্জন করার জন্যই সে উইলি নামে মিথ্যা অপবাদ দেয়। এছাড়া সেদিন ল্যাবে যাওয়ার পরে তুমি বুঝতে পেরেছিলে তোমার মায়ের কাছে তোমার ভ্যালু একেবারে জিরো, আর এতে যে তুমি কষ্টটা পেয়েছিলে সেটা দেখে আমার অনেক ভালো লেগেছে। যদিও তখন আমার প্রতিশোধ পূর্ণ হয়নি, কারণ তুমি তোমার মায়ের অ্যাটেনশন পাওয়ার জন্য আমার নিষ্পাপ মেয়েটাকে মেরে ফেলেছিলে, আর তুমিই তো বলেছিলে কে মরলো তাতে তোমার দেখার বিষয় নয়, তোমার শুধু তোমার অ্যাটেনশন দরকার। তাহলে তুমি তোমার মাকে কেন খুন করলে না? তুমি তো জিনিয়াস, এমনিতেই পুলিশের হাত থেকে বেঁচে যেতে। আর আমি জানতাম তুমি যে করেই হোক পুলিশের হাত থেকে বেঁচে যাবেই, কিন্তু আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। আর তুমি চুরি করতেও পারো খুব ভালো। স্টেজে আমার ডায়লগ বলেই তুমি সবার কাছ থেকে বাহবা পেলে, সবার হাততালির শব্দ নিশ্চয়ই তুমি শুনেছ। ও, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, তুমি যে ডেস্কের নিচে বোমটা রেখেছিলে সেটা আমার কাছে, আর আমি সেই বোমটা অন্য জায়গায় রেখে দিয়েছি। তুমি কল করার সাথে সাথে সেটা বিস্ফোরিত হয়েছে। সেটার শব্দ হয়তোবা তুমি শুনতে পাওনি, কারণ সেটা অনেক দূরে। সেটা তোমার মায়ের কেবিনে ছিল। সে তার হানিমুন শেষ করে মাত্রই তার ল্যাবে এসেছিল, আর সেই সময়টাতে বোমের বিস্ফোরণ ঘটে। কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমার মতো নির্দয় নই। আমি তোমার একটা উপকার করে গিয়েছি। তুমি তো চাইতে তোমার মা তোমাকে নিয়ে গর্ববোধ করুক। মারা যাবার আগে আমি তোমার মাকে তোমার ব্যাপারে সবকিছু বলে দিয়েছি, যে তুমি কতটা জিনিয়াস। সবকিছু জানার পরে সে তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করছিল, আর সে তোমার সাথে সত্যি দেখা করতে চেয়েছিল, কিন্তু কি আর করার বলো, তোমার ইনভেনশন সেটা হতে দেয়নি। তোমার ইনভেনশন তাকে সেখানেই মেরে ফেলেছে। ইউকোর কথা শোনার পরে শন কোনো কিছুই আর সহ্য করতে পারছিল না। তার সবকিছু যেন একদম ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল। চিৎকার করে বসে। তার চোখের সামনে তার মায়ের ধ্বংস হয়ে যাওয়া ল্যাবটা সে দেখতে পায়। এক সাইকো তার মায়ের কাছ থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়েছিল। সেটার প্রতিশোধ নিতেই এক মা তার ছেলের কাছ থেকে তার মাকে ছিনিয়ে নেয়। হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়া শনের সামনে চলে আসে ইউকি, আর বলে, আজকে থেকে তোমার সাজা শুরু। তুমি যতদিন বেঁচে থাকবে এই সাজা ভোগ করবে, আর এটাই ছিল আমার প্রতিশোধ। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর আপনারা কমেন্ট বক্সে এমনই নতুন নতুন মুভির নাম আমাকে সাজেস্ট করতে পারেন, আমি সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।